বেগুন, মোচা আর কাফকা। লেখক তারাপদ রায়। আগে বইয়ের বিলিতি বইয়ের দাম ছিল ভদ্রমতো। শুধু দামে কম ছিল তা নয়, দামটা ছিল মার্কিন দেশে প্রকাশিত হলে 1.5, 2, বড়জোর $3। খাস ব্রিটেনের বই হলে পাউন্ডে দাম, 1 পাউন্ড, 2 পাউন্ড। তাছাড়া পাউন্ড, ডলারও এখনকার মতো এত মূল্যবান ছিল না। বেশি দিন আগের কথা নয়, মাত্র বছর 15 আগের কথা। সদ্য MA পরীক্ষা পাশ করে চাকরিতে ঢুকেছে অনাদি। মাসের প্রথমে প্রায় নিয়মিত 2-1টা বই কিনত সে। লাইট হাউসের উল্টো দিকের দোকানগুলোয় একটু ঘুরে ফিরে দাম দর করলে গোটা 40 টাকায় একটা 2-2.5 পাউন্ডের বা $5 দামের বিলিতি পেপার ব্যাগ বা চটি হার্ড কভার কেনা যেত। এখন আর 2-2.5 পাউন্ড বা $5 দামে এরকম বই পাওয়া যায় না। $10 পাউন্ড বা $15 কাছাকাছি দাম। এই দামের ব্যাপারটা বেশ মজার। বড় বড় জুতো কোম্পানির দাম যেরকম হয় 179 টাকা 90 পয়সা বা 249 টাকা 95 পয়সা, একেবারে ওই জাতীয় দাম। 9 পাউন্ড 90 পেন্স বা $14.90। ডলারে পাউন্ডে টাকার অঙ্কটা কম দেখালেও এখানকার দামে 400-500 টাকার ধাক্কা। নিজের পয়সায় এরকম দামের একটা বই কেনা খুবই দুঃসাধ্য, বিশেষ করে অনাদির মতো মাস মাইনের সীমিত আয়ের সংসারী মানুষের পক্ষে। সে যা হোক, বই পড়া তো বন্ধ করা যায় না। বই পড়ার নেশা সবথেকে মারাত্মক। পড়াশুনো করার নেশাকে যারা প্রশংসা করেন, হয় তারা বেকার বড়লোক, অথবা কখনোই ওই নেশায় না মজে এই নেশার প্রশংসায় পঞ্চমুখ। তারা মোটেই জানেন না যে বই সংগ্রহ করে, বই বেচে বই পাড়ায় কী পরিমাণ অর্থনাশ, সময় নাশ হয়। অবশ্য অর্থনাশের একটা সমাধান বার করেছে অনাদি, আংশিক সমাধান। এসপ্ল্যানেডে একটা ইংরেজি বইয়ের দোকানে টাকা জমা দিয়ে নতুন বই ভাড়া করে এনে পড়া যায়, তবে খুব সাবধানে পড়তে হয়। সেলোফিন কাগজের মলাট দিয়ে বইয়ের নতুনত্ব বজায় রেখে যত্নে পড়তে হয়। তারপর বই ফেরত দিলে বইয়ের অবস্থা দেখে দোকানদার জমা টাকা থেকে কিছু টাকা ভাড়া হিসেবে কেটে রেখে বাকি টাকা ফেরত দেয়। এইভাবে গত সপ্তাহে অনাদি টাটকা আনকোরা কাফকার গল্প সংগ্রহ ভাড়া করে এনেছে। বইটির নতুন দাম 400 টাকা, ভাড়া পড়বে 40 টাকা। তা লাগুক। কাফকার এই সংকলনের অধিকাংশই অবশ্য অনাদির আগে বহুবার পড়া। সে কাফকার একজন অন্ধভক্ত। কাফকার কিছু কিছু বই তার নিজেরও আছে, কিন্তু বর্তমান সংকলনটি অতুলনীয়। এর মধ্যে ইতিপূর্বে অগ্রন্থিত, এমনকি অসমাপ্ত এবং অপ্রকাশিত কয়েকটি গল্পাংশ রয়েছে। কাফকার রচনা যে কোনো ক্ষুদ্রাতীত ক্ষুদ্র অংশে সেই অনিবার্য ভবিষ্যতের ছায়া এবং রহস্যময়তা রয়েছে, যা অনাদিকে একসময় আবিষ্ট করে রাখত, এখনও আবিষ্ট করে। আজ শনিবার সকালবেলা বাজার সেরে এসে রান্নাঘরের মেঝেতে বাজারের থলি নামিয়ে রেখে কাফকার বইটা হাতে নিয়ে বারান্দায় এসে বসেছে অনাদি। মধ্য শীতের হালকা মধুর রোদ বারান্দায় ছড়িয়ে আছে। সেই রোদে গা এলিয়ে একটা পাতলা চাদর মুড়ি দিয়ে গল্প সংগ্রহের পাতা ওল্টাচ্ছে অনাদি। হাতের কাছেই আজ সকালের খবরের কাগজ পড়ে রয়েছে। এখনও সে সেটা হাতে ছোঁয়নি। এমনকি পত্রিকার শনিবাসরে গদাধর রায়ের যে অখাদ্য ধারাবাহিক লেখাটায় সে রুটিন করে চোখ বুলিয়ে নেয়, তাতেও দৃষ্টিপাত করেনি। সে এখন লোভীর মতো কাফকার বইয়ের পাতা উল্টাচ্ছে, এখানে ওখানে চোখ বোলাচ্ছে, তবে মোটেই পড়ছে না। সেই সুকুমার রায়ের ছড়ার মতো ঠোঙা ভর্তি বাদাম ভাজা, ভাঙছে কিন্তু খাচ্ছে না। আসলে অনাদি এখন বইটা পড়বে না। সামনের সপ্তাহে
সে বউ মেয়েকে নিয়ে বেড়াতে যাবে পণ্ডিচেরিতে। সেখানে হোটেলের বারান্দায় সমুদ্রের দিকে মুখ করে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটা পড়বে। নতুন গল্পাংশগুলি যা রয়েছে তা তো পড়বেই, পুরনো গল্পগুলোও আবার পড়বে। কাফকার গল্প কখনো পুরনো হয় না ওনাদের কাছে। কাফকার রহস্যময় জটিল জগৎ তার কাছে সব সময়ই এক গোলক ধাঁধা, যার অনুপম নির্মাণ শৈলী, শব্দবন্ধন তাকে আকর্ষণ করে। চেনা ঘটনা, চেনা মানুষ আবার নতুন করে চেনায়। লোভাতুর দৃষ্টিতে অত্যন্ত যত্নের সঙ্গে বইটির পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে উল্টাতে কখনো কখনো অসতর্কভাবেই অনাদির মন আটকে যাচ্ছিল পূর্বে অপঠিত কোনো রচনাংশে। অনাদির কাফকা পাঠের আবেশ সহসা ভেঙে গেল একটা আর্তচিৎকারে। চিৎকারটা এসেছে রান্নাঘর থেকে। অন্য কেউ হলে এরকম আর্তনাদ শুনলে প্রথমেই ধরে নিত খুন টুন হয়েছে, কিন্তু অনাদি পুরনো ভুক্তভোগী, সে ভালোই জানে এই আর্তনাদ মধুমিতার, মানে তার স্ত্রীর। সময়ে অসময়ে এরকম চিৎকার করে ওঠা মধুমিতার অভ্যাস। সামান্য কারণেই সে এমন করে। আগে কচ্ছিত করত, আজকাল ক্রমশ বেড়ে যাচ্ছে। মধুমিতা অঙ্কের ভালো ছাত্রী, একটা ভালো স্কুলের অঙ্কের শিক্ষিকা, আধুনিকা, বুদ্ধিমতী। সকালে ইংরেজি খবরের কাগজ পড়ে, ছুটির দিনে সন্ধ্যায় স্বামী কন্যার সঙ্গে চীনে হোটেলে খেতে ভালোবাসে। জীবনানন্দ, সতীনাথ ভাদুড়ির ভক্ত। টিউবলাইট খারাপ হয়ে গেলে নিজে চেয়ারের উপর উঠে নতুন টিউব লাগায়। কিন্তু উত্তরাধিকার সূত্রেই হোক অথবা স্কুলের সহকর্মিনীদের সাহচর্যেই হোক, মধুমিতা ক্রমশ একটা সংস্কারের ডিপো হয়ে পড়েছে। বিয়ের পরপর ঘটনাটা তেমন বোঝা যায়নি। বাঁ হাতের মধ্যমায় অবশ্য একটা রূপো বাঁধানো পলার আংটি ছিল। অল্পদিন পরে ফুলশয্যার 2-4 দিনের মধ্যে অনাদি আবিষ্কার করলো যে মধুমিতার গলার হারের যে লকেট, তার মধ্যে রয়েছে প্রসাদী বেলপাতা। তার ওপরে নীল কাঁচের মধ্যে রয়েছে একটি রঙিন ফটো চটিরাম বাবার। শোবার আগে প্রতিদিনই মধুমিতা গলার হার খুলে রাখত। সে ওই চটিরাম বাবার প্রতি শ্রদ্ধাবশত। ধীরে ধীরে অনাদি মধুমিতার কাছে জানতে পারে চটিরাম বাবার বয়স 111। তার শরীরে জামা কাপড় কিচ্ছু নেই, শুধু ওই জটা আর দাড়ি গোঁফ, এইসব দিয়েই তিনি শরীর ঢেকে রাখেন, শীতাতপ এবং লজ্জা নিবারণ করেন। শুধু মধুমিতাই নয়, তার স্কুলের অনেক দিদিমণি, এমনকি সেক্রেটারি, বড়বাবু সবাই জটিরাম বাবার কাছে দীক্ষা নিয়েছে। এমনকি অভিভাবিকারাও অনেকে। যে কোনো বিপদে পড়লে দম বন্ধ করে 111 বার জটি বাবা জটি বাবা জটি বাবা জটি বাবা মনে মনে ফটাফট জপ করলে সেই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। জটিরাম বাবার যত বয়স ততবার নাম জপ করতে হয়। সামনের বছর 112 হবে, তখন 112 বার, তারপর 113 বার। এইভাবে ক্রমে জটিরাম বাবার বয়সের সঙ্গে সঙ্গে জপ সংখ্যা বেড়ে যাবে। দম বন্ধ করে যারা এতবার জটি বাবা জটি বাবা জটি বাবা জটি বাবা করতে পারবে না, তাদের জন্যে সহজ সমাধান আছে। জপ সংখ্যার সমপরিমাণ টাকা জটিরাম বাবার আশ্রমে দিয়ে এলেই সেখানে বিপদমোচন যজ্ঞ অবিলম্ব করে ভক্তকে উদ্ধার করা হয়। তবে জটিরাম বাবার চেয়ে মধুমিতার অনেক বেশি সর্বনাশ করেছেন মধুমিতার পিসি সর্বজয়া। গত বছর অনাদিকে অফিসের কাজে মাস 6 দিল্লিতে থাকতে হয়েছিল। তখন খালি বাড়িতে এসে মধুমিতার কাছে বিধবা সর্বজয়া থাকেন। তিনি মধুমিতার মনে কুসংস্কারের ঝোপঝাড়ে বেশ কয়েকটি বিষধর সাপ ছেড়ে দিয়েছেন। হাঁচি, কাশি, মঘা, অশ্লেষা, ব্রাহস্পর্শ থেকে শেয়াল,
বাঁহাতি, ডান চোখ নাচা, যা কিছু বিধিনিষেধ ভয় ভীতি সম্ভব সর্বজয়া তার একটি এনসাইক্লোপিডিয়া। তিনি শুধু এ সমস্ত জানেন তা নয়, রীতিমতো মানেন এবং ভাইজিকেও রপ্ত করে দিয়ে গেছেন। সর্বজয়ার ছেড়ে যাওয়া বিষধর সাপগুলি আজকাল সময় পেলেই মধুমিতাকে দংশন করে আর মধুমিতা আর্তনাদ করে ওঠে। ক্রমে মধুমিতার এই আর্তনাদের ব্যাপারটা বেশ নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এই তো গত রবিবার দুপুরে বাথরুম থেকে স্নান করে বেরিয়ে বারান্দায় রোদ্দুরে ভেজা হাওয়ায় চটিজোড়া উল্টিয়ে শুকোতে দিয়েছিল অনাদি। ব্যাপারটা যে এতখানি অমঙ্গলজনক সে বিষয়ে অনাদির কোনো ধারণা ছিল না। প্রত্যেক রবিবারেই ও এ কাজটা করে থাকে। ঠিক এই সময়টায় মধুমিতার বারান্দায় যাওয়ার দরকার পড়ে না, তাই তার চোখে পড়েনি এর আগে। কিন্তু সেদিন একটা খারাপ দিন ছিল। দুদিন পরে পৌষ মাস পড়ে যাচ্ছে, তার আগে ফুল ঝাড়ু কিনতে হবে। তাই ওই রবিবার বারবার সব কাজ ফেলে মধুমিতা বারান্দায় যাচ্ছিল রাস্তা দিয়ে কোনো ফুল ঝাড়ুওয়ালা যায় কি না দেখার জন্যে। সেই সময় একবার বারান্দায় গিয়ে দেখে উল্টানো চটি, সঙ্গে সঙ্গে মধুমিতার আর্তনাদ, দংশনের আর্তনাদ। আগে পাড়ার লোকেরা এরকম আর্তনাদ শুনলে রুদ্ধশ্বাসে ছুটে আসতো। অনেকে সন্দেহের দৃষ্টিতে অনাদির দিকে তাকাতো, কখনো কলিক পেন, কখনো লামবাগের টান, এইসব বলে অনাদি মধুমিতার আর্তনাদের ব্যাখ্যা দিতে চেয়েছে। কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি, কিন্তু সবাই যে যার বোঝার বুঝে গেছে। এখন আর কেউ ছুটে আসে না। তবু বিবাহিতা স্ত্রী বলে কথা, অনাদিকে একবার যেতেই হয়। আজও কাফকার জগৎ থেকে নিজেকে আপাতত বিচ্ছিন্ন করে অনাদি দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ আগে রান্নাঘরের মেঝেতে বাজারের ব্যাগ নামিয়ে এসেছিল। নিশ্চয়ই তার মধ্যে কোনো অনাচার ধরা পড়েছে। সত্যিই তাই। সন্ত্রস্ত পদে রান্নাঘরের দরজায় পৌঁছে অনাদি দেখল মধুমিতা কপালে করাঘাত করছে মেঝেতে বসে। ব্যাগের তরকারি, আলু, বেগুন, বরবটি, শিম, কড়াইশুঁটি গড়াগড়ি যাচ্ছে। সর্বোপরি অনেক কষ্টে অনেক বেছে কিনে আনা একটা বড় মর্তমান কলার মোচা। একটু পরে অনেক চেষ্টা করে অনাদি মধুমিতার কাছ থেকে যা উদ্ধার করতে পারল, তার মানে শনিবারে মঙ্গলবারে কেউ মারা গেলে তার সব দেহের সঙ্গে মোচা দিতে হয়। সুতরাং শনিবারে মোচা নিয়ে আসার পরিণাম মর্মান্তিক। মাসখানেক আগে ঠিক একই ঘটনা ঘটেছিল। হালকা নীল রঙের 1 নম্বর ফুটবলের মতো সাইজের গোল গোল বেগুন অনাদির এক বন্ধু তাদের দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিল অফিসে। পুরো 1 থলে। তার থেকে 2টো তাকে দিয়ে বলেছিল ভেজে কিংবা পুড়িয়ে খাবি। সেদিন অফিস থেকে বাড়ি ফিরে অনাদি মধুমিতাকে বলেছিল একটা বেগুন ভাজবে, অন্যটা পোড়াবে। সেই কথা শুনে মধুমিতা কপাল চাপড়িয়ে ডুকরে কেঁদে উঠল। সেদিন তার জন্মবার, সোমবার। জন্মবারে বেগুন পোড়ানো যায় না, পোড়ানোর পরিণতি ভয়াবহ হয়। ঠিক কোন বারে কার জন্ম সেসব অনাদি মনে রাখতে পারে না। ফলে এ বাড়িতে এখন অনেক দিন বেগুন পোড়া খাওয়া হয়নি। আজ মোচার ব্যাপারটা আরও গোলমেলে। তবু সেদিন বেগুন দুটোর যা ব্যবস্থা নেওয়া হয়েছিল, আজ মোচার ব্যবস্থা তাই নিলে আপাতত আশু মৃত্যুর অমঙ্গল এড়ানো যায়। অনাদিদের বাড়ির পিছনে একটা বিশাল নর্দমা সঙ্গম আছে। 2 পাড়ার 2টি বড় নর্দমা এসে এখানে মিলিত হয়েছে। নর্দমার গন্ধে পিছনের দিকের জানলা খোলা যায় না, ছাতে ওঠা যায় না। কিন্তু এই সব বিপদের দিনে বাড়ির ছাদটা খুব উপকারে লাগে। আগের বার বেগুন দুটির নর্দমা প্রাপ্তি হয়েছিল। আজ রান্নাঘরের মেঝে থেকে মোচাটা তুলে নিয়ে অনাদি সিঁড়ির
দরজার শেকল খুলে ছাতে উঠে গেল। এতক্ষণ অনাদির বাঁ হাতে কাফকার বইটা ধরা ছিল। মধুমিতার ক্রন্দনজড়িত নির্দেশে অপবিত্র মোচাটা নিতে হলো বাঁ হাতে। এবার কাফকার বইটা রইল ডান হাতে। ছাদে উঠে কার্নিশের পাশে দাঁড়িয়ে ঘটনার আকস্মিকতায় হতচকিত অনাদি বাঁ হাতের মোচাটা ছুঁড়তে গিয়ে হঠাৎ ডান হাতের কাফকার বইটা ছুঁড়ে দিল নর্দমার গভীরে। কয়েক মুহূর্তের মধ্যে ভুলটা টের পেল অনাদি। বাঁ হাতে আস্ত মর্তমান মোচাটা ধরা রয়েছে, ডান হাত শূন্য। নিচে নর্দমার কাদার গভীরে কয়েকটা বুদবুদ তুলে কাফকা ডুবে গেল।